হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদিজি চ্যানেলে স্বাগত। আজকে ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে তৃতীয় অধ্যায়টি আছে সমকালীন বিশ্বের নিরাপত্তা, এই অধ্যায় থেকে আজকে এমসিকিউ এর সাজেশন নিয়ে আলোচনা করব। আর এই চ্যাপ্টারে কিন্তু প্রত্যেকটি ক্লাস করানো হয়েছে, যারা করোনি প্লেলিস্টে গিয়ে করতে পারো। তাহলে প্রথম কোশ্চেন তোমরা স্ক্রিনের মধ্যে দেখো যে নিরাপত্তা বলতে বোঝায়, তাহলে উত্তর হচ্ছে বিপদ বা হুমকি থেকে মুক্তি। নেক্সট প্রশ্ন দেখো যে কে নিরাপত্তাকে বস্তুনিষ্ঠ ও বিষয়গত দুটি দিক থেকে আলোচনা করেছেন, তার উত্তর হচ্ছে আর্নল্ড উলফার্স। নেক্সট প্রশ্ন দেখো যে নিরাপত্তার ধারণার একটি বৈশিষ্ট্য হলো, তার উত্তর হচ্ছে উপরোক্ত সবকটি। নিরাপত্তা একটি বহুমাত্রিক বিষয়, তারপর নিরাপত্তা একটি গতিশীল ধারণা, নিরাপত্তা একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক বিষয়। ঠিক আছে, এই সবগুলি কিন্তু নিরাপত্তার বৈশিষ্ট্য। তারপরে নেক্সট প্রশ্ন দেখো যে প্রথাগত নিরাপত্তা বলতে বোঝায়, তার উত্তর হচ্ছে উপরোক্ত সবকটি। অর্থাৎ নিরাপত্তার প্রচলিত ধারণাকেও প্রথাগত নিরাপত্তা বলা হয়, তারপরে নিরাপত্তার সামরিক ধারণাকেও বলা হয়, আবার নিরাপত্তার রাষ্ট্রকেন্দ্রিক ধারণাকেও প্রথাগত নিরাপত্তা কিন্তু বলা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো যে প্রথাগত নিরাপত্তার ধরন ড্যাশ প্রকার, তার উত্তর হচ্ছে দুই প্রকার। তোমরা জানো, একটা বাহ্যিক নিরাপত্তা, একটা অভ্যন্তরীণ নিরাপত্তা। নেক্সট প্রশ্ন দেখো যে প্রথাগত নিরাপত্তার দুটি দিক হলো, এর উত্তর হচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তা ও বাহ্যিক নিরাপত্তা। তারপরে প্রশ্ন দেখো যে অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বড় বাধা হলো, তার উত্তর হচ্ছে উপরোক্ত সবকটি। অর্থাৎ একটা দেশের ভিতরে কি কি বাধা আসতে পারে অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে? মাদকদ্রব্য পাচার, প্রাকৃতিক দুর্যোগ, তারপরে উগ্রবাদী কার্যকলাপ, এই সমস্ত কিন্তু অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বড় বাধা। নেক্সট প্রশ্ন দেখো যে প্রথাগত নিরাপত্তার ক্ষেত্রে কোন বিষয়টি অভ্যন্তরীণ সমস্যার অন্তর্গত নয়, তার উত্তর হচ্ছে বহির্দেশীয় যুদ্ধ। তাহলে বহির্দেশীয় যুদ্ধ কিন্তু অভ্যন্তরীণ সমস্যার মধ্যে পড়ে না, তাই না? বহির্দেশীয় যুদ্ধ তো বাহ্যিক নিরাপত্তার মধ্যে পড়ে। নেক্সট প্রশ্ন দেখো যে বাহ্যিক নিরাপত্তা বলতে বোঝায়, তার উত্তর হচ্ছে বৈদেশিক আক্রমণ প্রতিরোধ করা। তাই তো, বিদেশ থেকে কোনো দেশ আক্রমণ করলো, তাহলে সেটাকে আটকানোই হচ্ছে বাহ্যিক নিরাপত্তা। তারপরে প্রশ্ন দেখো যে প্রথাগত নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার উত্তর হচ্ছে উপরোক্ত সবকটি। অর্থাৎ প্রথাগত নিরাপত্তা মানে কি? প্রথাগত নিরাপত্তার দ্বারা একটি রাষ্ট্রের ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা করা হয়, সেই রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা হয়, তাই না? তাহলে এই যে সার্বভৌমত্ব রক্ষা করতে, তারপরে ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা করতে সামরিক বাহিনীর প্রয়োজন হয়, আন্তর্জাতিক সহযোগিতারও প্রয়োজন হয়, আর সীমান্ত নিরাপত্তার প্রয়োজন হয়। তাহলে সবকটি উত্তর হবে। নেক্সট প্রশ্ন দেখো যে প্রথাগত নিরাপত্তার প্রধান উদ্দেশ্য হলো, তার উত্তর হচ্ছে অপশন নাম্বার সি উত্তর, যে এ ও বি উভয়ই। অর্থাৎ দেশের সার্বভৌমত্ব রক্ষা করাও প্রথাগত নিরাপত্তার উদ্দেশ্য, আবার ভূখণ্ডগত অখণ্ডতা বজায় রাখাও কিন্তু এই প্রথাগত নিরাপত্তার উদ্দেশ্য। তারপরে প্রশ্ন যে এদের মধ্যে কোনটি প্রথাগত নিরাপত্তার উপাদান নয়, এর উত্তর হচ্ছে অস্ত্র নিয়ন্ত্রণ। অস্ত্র নিয়ন্ত্রণ কিন্তু প্রথাগত নিরাপত্তার উপাদান নয়, আর বাকিগুলি কিন্তু উপাদান। তারপরে প্রশ্ন দেখো, আর এই প্রশ্নটা কিন্তু 12 নম্বর, এটা কিন্তু 2026-এর পরীক্ষায় এসে গেছে। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো যে নিচের কোনটি একটি প্রধান অপ্রথাগত নিরাপত্তার হুমকি নয়, এর উত্তর হচ্ছে পারমাণবিক বিস্তার। এই প্রশ্নটাও কিন্তু 2026-এ ছিল। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো যে অপ্রথাগত নিরাপত্তার ধারণা কোন ধরনের চ্যালেঞ্জের উপর ভিত্তি করে উদ্ভূত হয়েছে, তার উত্তর হচ্ছে উপরোক্ত সবকটি। পরিবেশগত সংকট, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, আর মহামারী, এই সবগুলি কিন্তু আর কি এগুলি হচ্ছে বলতে পারো অপ্রথাগত নিরাপত্তার চ্যালেঞ্জ। তারপরে প্রশ্ন দেখো যে নিম্নলিখিত কোনটি মানব নিরাপত্তার ক্ষেত্রে পরিবেশগত সংকটের উদাহরণ? তাহলে পরিবেশগত সংকটের উদাহরণ হচ্ছে এখানে সবগুলি, জলবায়ু পরিবর্তন, বন্যা, খরা, দূষণ বৃদ্ধি। এর উত্তর হবে অপশন নাম্বার ডি, উপরোক্ত সবকটি। নেক্সট প্রশ্ন যে সন্ত্রাসবাদের মূল উদ্দেশ্য হলো, তাহলে উত্তর হচ্ছে জনমনে আতঙ্ক সৃষ্টি করা। তাই না, যখন ক্লাসে পড়িয়েছিলাম তখন তো বলেছিলাম যে জনগণের মধ্যে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে তাদের মধ্যে ভীতি সঞ্চার করা, তাই তো, আতঙ্ক সৃষ্টি করা। নেক্সট প্রশ্ন দেখো যে নিচের কোনটি সন্ত্রাসবাদের বৈশিষ্ট্য, তার উত্তর হচ্ছে উপরোক্ত সবকটি। অর্থাৎ হিংসা, ভীতি সৃষ্টি, গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ, এগুলি সবগুলি কিন্তু সন্ত্রাসবাদের বৈশিষ্ট্য। নেক্সট প্রশ্ন দেখো যে সন্ত্রাসবাদের অন্যতম কারণ কি, তাহলে উত্তর হচ্ছে উপরোক্ত সবকটি। সন্ত্রাসবাদী যে কর্মকাণ্ড ঘটে, দারিদ্রতা হচ্ছে এর কারণ,
তারপরে দুর্নীতি হচ্ছে একটি কারণ, তারপরে বেকারত্ব, এসবগুলি কিন্তু কারণ সন্ত্রাসবাদের। নেক্সট প্রশ্ন দেখো যে অভিবাসন বলতে বোঝায়, তার উত্তর হচ্ছে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে গমন। নেক্সট প্রশ্ন দেখো যে নিচের কোনটি অভিবাসনের প্রধান কারণ। তাহলে অভিবাসন মানে কি? অভিবাসন মানেই যে এক জায়গা থেকে অন্য জায়গায়, ঠিক আছে, মানুষ স্থায়ী বা অস্থায়ীভাবে আর কি সেখানে বসবাস করা শুরু করে। যেমন ভারত থেকে যদি কোনো ব্যক্তি শিক্ষার উদ্দেশ্যে বা অন্য কর্মসংস্থানের উদ্দেশ্যে অন্য দেশে যায়, তাহলে এটা হচ্ছে অভিবাসন। বা আমাদের দেশের মধ্যেই যদি শহর থেকে গ্রামে বা গ্রাম থেকে শহরে মানুষেরা আসে, তাহলে এটাও হচ্ছে অভ্যন্তরীণ অভিবাসন বলা হয় এটাকে, তাই না? তাহলে শিক্ষা ও চাকরির জন্য কিন্তু এই অভিবাসন ঘটে, এটা একটা মূল কারণ। নেক্সট প্রশ্ন দেখো যে অভিবাসন ড্যাশ ধরনের, তাহলে উত্তর হচ্ছে 2 ধরনের। তারপরে প্রশ্ন যে কোনটি অভ্যন্তরীণ অভিবাসনের উদাহরণ, তাহলে উত্তর হচ্ছে গ্রাম থেকে শহরে যাত্রা। একটা দেশের মধ্যেই যখন অভিবাসন ঘটবে তখন সেটা হচ্ছে অভ্যন্তরীণ অভিবাসন, আর যখন এক দেশ থেকে অন্য দেশে অভিবাসন ঘটে সেটা হচ্ছে আন্তর্জাতিক অভিবাসন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো যে কোনটি আন্তর্জাতিক অভিবাসনের উদাহরণ, তাহলে এটা তোমরা সহজ পারবেই, যে ভারত থেকে আমেরিকায় স্থায়ী বসবাস, তাই না? এক দেশ থেকে যখন অন্য দেশে হবে তখন সেটা আন্তর্জাতিক অভিবাসন। তারপরে প্রশ্ন যে অভিবাসনের নেতিবাচক দিক হলো, তাহলে উত্তর হচ্ছে উপরোক্ত সবকটি, অর্থাৎ ব্রেন ড্রেইন। ব্রেন ড্রেইন মানে কি বলতো, যে মেধা ক্ষয় আর কি। যখন ভারতে অনেক শিক্ষিত যারা আছে, মেধা সম্পন্ন ছাত্রছাত্রীরা আছে, তারা উচ্চ শিক্ষার জন্য অনেক সময় আমেরিকাতে চলে যায় বা অন্য দেশে চলে যায়, তাহলে সেটা কি হচ্ছে, অন্য দেশের সুযোগ পাচ্ছে বেশি, তাই না? কিন্তু ভারতে অনেক তেমন সুযোগ সুবিধা না থাকায় উচ্চশিক্ষার আমেরিকায় গিয়ে বা ইংল্যান্ডে গিয়ে বা কানাডায় গিয়ে অনেকে পড়া শুরু করে দেয়। তাহলে তার জন্য কি হচ্ছে, যে মেধা সম্পন্ন যে ছাত্রছাত্রীরা আছে তারা অন্য দেশে চলে যাচ্ছে, তাহলে এটা আমাদের দেশের জন্য তো খারাপ, তাই না? তাহলে ব্রেন ড্রেইন। তারপরে সাংস্কৃতিক দ্বন্দ্ব হয়, যখন এক সংস্কৃতির মানুষ অন্য দেশের যে আলাদা ভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে বসবাস শুরু করে তখন তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিতে পারে। তারপরে গন্তব্য দেশের জনসংখ্যার চাপ বৃদ্ধি পেতে পারে, তাই না? ধরো বাংলাদেশ থেকে ভারতে অভিবাসন করছে মানুষ, তাহলে ভারতে এমনি জনসংখ্যা বেশি, তার মধ্যে যদি আরো জনগণ আসতে থাকে তাহলে কি হবে, যে জনসংখ্যার চাপ বৃদ্ধি পাবে, এটা একটা নেতিবাচক দিক। তার মানে সবগুলি কিন্তু উপরোক্ত আর কি অভিবাসনের নেতিবাচক দিক। নেক্সট প্রশ্ন দেখো যে অভিবাসনের ইতিবাচক দিক হলো, অর্থাৎ ভালো দিকটা কি, উত্তর হচ্ছে শ্রম শক্তি সরবরাহ। তাহলে এক দেশ থেকে অন্য দেশে যখন অভিবাসন করে মানুষ, যদি সেটা শ্রমের উদ্দেশ্যে হয়ে থাকে তাহলে কিন্তু সেটা সেই দেশের পক্ষে ভালো। তারপরে প্রশ্ন দেখো যে দারিদ্রতা বলতে বোঝায়, তাহলে উত্তর হচ্ছে ন্যূনতম জীবনযাপনের জন্য অপর্যাপ্ত সম্পদ। একজন ব্যক্তি, তাই না, একটা পরিবার যখন তার দৈনন্দিন জীবনযাপনের জন্য ন্যূনতম যে মৌলিক যে চাহিদাগুলি আছে তাদের, পানীয় জল, খাদ্য, পোশাক, শিক্ষা, তাই না, এই সবই যখন এফোর্ড করতে পারে না কোনো পরিবার বা ব্যক্তি গোষ্ঠী, তখন সেটা দারিদ্রতার মধ্যে পড়ে। নেক্সট প্রশ্ন দেখো যে নিচের কোনটি দারিদ্রতার কারণ, তাহলে উত্তর হচ্ছে বেকারত্ব। বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, কর্মসংস্থান নেই, তাহলে এটা তো দারিদ্রতার একটি কারণ না, দারিদ্রতা আরো বাড়বে। নেক্সট প্রশ্ন দেখো যে কে বলেছেন দারিদ্রতা হলো কেবলমাত্র আয়ের ঘাটতি নয়, বরং মানুষের বেঁচে থাকার ন্যূনতম সক্ষমতার অভাব। উত্তর হচ্ছে অমর্ত্য সেন, তিনি একজন অর্থনীতিবিদ ছিলেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো যে দারিদ্রতা দূরীকরণের জন্য ভারত সরকারের কর্মসূচি হলো, তাহলে উত্তর হচ্ছে এমজি নারেগা। এই এমজি নারেগা বলতে এই সরকার যে 100 দিনের কাজ হয় না, তোমরা শুনেছো 100 দিনের কাজ হয়, তাহলে সেই 100 দিনের কাজটাই এই এমজি নারেগা স্কিমের দ্বারা দেওয়া হয়, তাই না? মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। নেক্সট প্রশ্ন দেখো যে নিম্নের কোনটি দারিদ্রতার সামাজিক প্রভাব। দারিদ্রতা যদি সৃষ্টি হয় তাহলে সমাজের মধ্যে কি প্রভাব পড়বে, নিশ্চয়ই নেতিবাচক প্রভাব পড়বে, নেগেটিভ প্রভাব পড়বে। সেটা কি, অপরাধ প্রবণতা বৃদ্ধি পাবে, তাই না? মানুষের কাছে যখন কর্মসংস্থান থাকবে না, তার কাছে দৈনন্দিন জীবনযাপনের জন্য যখন খাদ্য, পানীয় জল, পোশাক পরিচ্ছদ থাকবে না, তখন সে অপরাধ করবেই, সে চুরি করবে, ছিনতাই করবে, ডাকাতি করবে, তাই না? এটাই বলা হচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো যে নিম্নের কোনটি দারিদ্রতা দূরীকরণের উপায়, তার উত্তর হচ্ছে শিক্ষার প্রসার। শিক্ষার প্রসার ঘটনার মাধ্যমে তারপরে আরো উপায় আছে, যেমন কর্মসংস্থান বৃদ্ধি, শিল্প স্থাপন, তাই না?
আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো এবার, যে কোন সালে করোনা ভাইরাস প্রথম চীনের উহান প্রদেশে ছড়িয়ে পড়ে? এর উত্তর হচ্ছে 2019 সালে। এটাও কিন্তু বিগত বছরে কোশ্চেনটা এসেছে থার্ড সেমিস্টারে আর কি 2026-এই। তাহলে এটা সোজা কোশ্চেন। কোভিড-19 তোমরা জানো, কোভিড-19 মানে কি? 19 পিছনে লেখাই আছে, 2019 সালেই সৃষ্টি হয়েছিল চীনের উহান প্রদেশে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, যে নিম্নলিখিত কোনটি মহামারীর উদাহরণ? তাহলে উত্তর হচ্ছে উপরোক্ত সবকটি। কোভিড-19, সার্স, প্লেগ সবগুলি কিন্তু মহামারীর উদাহরণ, মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, যে নিম্নের কোনটি মহামারীর বৈশিষ্ট্য নয়? তাহলে প্রশ্নটি ভালো করে পড়ো, যে কোনটি বৈশিষ্ট্য নয়। এখানে দ্রুত বিস্তার, এটাও কিন্তু একটা বৈশিষ্ট্য মহামারীর। স্বাস্থ্য সংকট দেখা দেয়, এটাও একটা বৈশিষ্ট্য। তারপরে সামাজিক অস্থিরতা দেখা দেয়, এটাও একটা মহামারীর বৈশিষ্ট্য। কিন্তু নিম্ন সংক্রমণের হার, এটা কিন্তু বৈশিষ্ট্য নয়। আমি কিন্তু লিখিয়েছিলাম উচ্চ সংক্রমণের হার, অর্থাৎ এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে খুব সহজেই ছড়িয়ে যায়, অর্থাৎ উচ্চ সংক্রমণের হার। কিন্তু এখানে তো লেখা আছে নিম্ন সংক্রমণের হার, মানে সংক্রমণ হয় খুব কম। তাহলে এটা তো ভুল। তাহলে এটা হচ্ছে আর কি বৈশিষ্ট্য নয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন এবার দেখো, যে মহামারী প্রতিরোধের উপায় হলো? তাহলে উত্তর হচ্ছে উপরোক্ত সবকটি, অর্থাৎ টিকাকরণ, স্বাস্থ্যবিধি অনুসরণ। যেমন কোভিড-19 সময় আমরা স্বাস্থ্যবিধি মেনে চলেছি, কি যে হাত স্যানিটাইজ করতে, হাত মুখ ধুতে, মাস্ক পরতে, সামাজিক দূরত্ব বজায় রাখতে, তাই না? তারপরে টিকাকরণ হয়েছিল, ভ্যাকসিন দেওয়া হয়েছিল ভারতবর্ষের ব্যক্তিদেরকে সবাইকে। তাহলে এই সবগুলি কিন্তু মহামারীর প্রতিরোধের উপায়। নেক্সট প্রশ্ন দেখো, যে পরিবেশগত নিরাপত্তা বলতে বোঝায়? তাহলে উত্তর হচ্ছে পরিবেশ ও প্রকৃতির সুরক্ষা, তাই না? এখন কি হচ্ছে, যে অরণ্য ধ্বংস হচ্ছে, বায়ু দূষণ ঘটছে, তাই না? এই সব কিছু কিন্তু যাতে না হয়, পরিবেশ এবং প্রকৃতির সুরক্ষাকেই এখানে পরিবেশ নিরাপত্তা বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, যে পরিবেশগত নিরাপত্তাহীনতার মূল কারণ হলো? তাহলে এটাও হচ্ছে উপরোক্ত সবকটি। জলবায়ু পরিবর্তন হচ্ছে, বায়ু দূষণ ঘটছে, অরণ্য ধ্বংস হচ্ছে, এই সবগুলি কিন্তু পরিবেশগত নিরাপত্তাহীনতার কারণ। নেক্সট প্রশ্ন দেখো, যে সুস্থায়ী উন্নয়ন বলতে বোঝায়? তাহলে উত্তর হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষা। তারপরে প্রশ্ন দেখো, যে স্টকহোম সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? তাহলে উত্তর হচ্ছে 1972 সালে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, যে বসুন্ধরা সম্মেলন বা রিও ডি জেনেরিও সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? তাহলে উত্তর হচ্ছে 1992 সালে। এই যে আমি কতগুলি সম্মেলন আলোচনা করব, এখান থেকে কিন্তু পরীক্ষায় আসেই, ঠিক আছে? তারপরে প্রশ্ন দেখো, যে এজেন্ডা 21 কোন সম্মেলনে গৃহীত হয়? তাহলে উত্তর হচ্ছে বসুন্ধরা সম্মেলন। আর এই বসুন্ধরা সম্মেলনকেই কিন্তু রিও ডি জেনেরিও সম্মেলন বলা হয়, কারণ এই বসুন্ধরা সম্মেলন দক্ষিণ আফ্রিকার রিও ডি জেনেরিও শহরে হয়েছিল, তার জন্য এটাকে রিও ডি জেনেরিও সম্মেলন বলা হয়। আর কত সালে হয়? 1992 সালে, মনে রাখবে। তারপরে প্রশ্ন দেখো, যে প্রথম আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন হলো? এর উত্তর হচ্ছে স্টকহোম সম্মেলন, ঠিক আছে? এই স্টকহোম সম্মেলন 1972 সালে হয়, একটু আগেই বললাম। নেক্সট প্রশ্ন দেখো, যে পরিবেশ সংরক্ষণে কিয়োটো প্রোটোকল অনুষ্ঠিত হয়? তার উত্তর হচ্ছে 1997 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন দেখো, যে প্যারিস চুক্তি হয় ড্যাশ সালে? তাহলে উত্তর হচ্ছে 2015 সালে, এটাও ইম্পর্টেন্ট। তারপর লাস্ট প্রশ্ন আজকের, যে মন্ট্রিল প্রোটোকল অনুষ্ঠিত হয়? তাহলে উত্তর হচ্ছে 1987 সালে, ঠিক আছে? তাহলে এই যে আমি 5 থেকে 6টি আলোচনা করলাম, ঠিক আছে, 5টি মনে হয় সম্মেলন, এই 5টির মধ্যে কিন্তু একটা তোমরা কমন পেতেই পারো, ঠিক আছে? খুব চান্স আসার, 99% চান্স। আবার বলে দিচ্ছি কোন কোন: স্টকহোম সম্মেলন 1972 সাল, বসুন্ধরা সম্মেলন বা রিও ডি জেনেরিও সম্মেলন 1992 সাল, তারপরে কিয়োটো প্রোটোকল 1997, প্যারিস চুক্তি 2015, আর মন্ট্রিল প্রোটোকল 1987। এই কয়েকটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আগের যে প্রশ্নগুলি আমি আলোচনা করলাম, মোট কথা এখানের প্রত্যেকটি কোশ্চেন ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এই ছিল আজকে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে এমসিকিউ এর সাজেশন। তাহলে তোমরা বাড়িতে ভালো করে এই যে কয়েকটি প্রশ্ন আমি দিলাম, এগুলি সবগুলি ভালো করে রেডি করে রাখবে। আর তাছাড়াও আরো প্রশ্ন হয়, তো আরো প্রশ্ন আমরা আলোচনা করব। কখন আলোচনা করব? যখন তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। আর শেষ হলে তোমাদের টেস্ট পেপার বার হবে, টেস্ট পেপারে অতিরিক্ত অনেক প্রশ্ন পাবো আমরা, তাহলে সেগুলিও আমরা সলভ করব, ঠিক আছে? তাহলে এত টেনশনের কিছু নেই যে মাত্র এই কয়েকটি কোশ্চেন, আমাদের প্রচুর কোশ্চেন হয়। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি, তাই আমি এখানে আলোচনা করে দিলাম, ঠিক আছে? তাহলে নেক্সট দিন থেকে আমরা তোমাদের যে চতুর্থ অধ্যায়টি আছে, সেই অধ্যায়ের ক্লাস শুরু করে দেবো। আর তোমরা এখনো যারা আমার পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, তোমরা কিন্তু এখনো যুক্ত হতে পারো, ঠিক আছে? স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে মেসেজ করতে পারো, 9883143673, এই নম্বরে আমাকে মেসেজ করো।
আমি বাকি প্রসেসটা বলে দেবো যে কিভাবে তোমরা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।